নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। যেমনটা বলছিলাম, অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক পর্বের দিকে নজর রাখবো। আজকের বিতর্ক পর্ব কেন্দ্রীয় সরকার বনাম মিশনারিজ অফ চ্যারিটিজের একটা পত্রযুদ্ধ আমরা বলতে পারি। এক কথায় পত্রযুদ্ধ বলা যায় না, কারণ কেউ নির্দিষ্টভাবে অপরজনের কাছে চিঠি লেখেননি, কিন্তু যুদ্ধটা চলছে আসলে এই চিঠি চাপাটির মাধ্যমেই। মিশনারিজ অফ চ্যারিটির পক্ষ থেকে একটি বিবৃতি আজকে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে সূত্র মারফত তারা জানতে পেরেছেন এবং শেষমেশ তারা নিজেরাও তার ভুক্তভোগী যে তাদের সমস্ত অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। ক্রিসমাসের এই উৎসবের মধ্যে তাদের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করা মানে তাদের উপর নির্ভরশীল 22,000 মানুষের দিনগুলিকে আরও দুর্গত করা, উৎসব মুখর করা নয়। ঠিক একই বয়ানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এ রাজ্যে সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র তারাও টুইট করেছেন। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতার পর এবং যখন এ নিয়ে ক্রমশ রাজনৈতিক জল্পনা কল্পনা ডানা পাখা মেলতে শুরু করছে, তারপরই এলো কেন্দ্রীয় সরকারের বয়ান। আর সেই বয়ানটা ঠিক কি জানবার জন্য সরাসরি কথা বলবো আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। ময়ূক, এক কথায় সমস্ত জল্পনা কল্পনায় জল পড়ে গেল কেন্দ্রীয় সরকারের যে বিবৃতি তার সাপেক্ষে, ঠিক কিভাবে সেটা যদি আমাদেরকে বল। দেখো, এক কথা যদি বলা হয় তাহলে এটা ফ্যাক্ট চেক। কেন্দ্রের তরফ থেকে অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করা হলো। এবং অনির্বাণ, আমরা 5:40 এই খবরটা ব্রেক করেছিলাম এবং এখন প্রেস ইনফরমেশন ব্যুরোর থেকেও অফিসিয়াল প্রেস নোট সেইটা ইস্যু করা হয়েছে। এবং আমরা অনির্বাণ যেটা বারবার বলছিলাম যে এই যে শেষ লাইনটা, MHA ডিড নট ফ্রিজ এনি অ্যাকাউন্ট অফ MOC মিশনারিজ অফ চ্যারিটি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অনির্বাণ, এইটা নিয়ে তুমি তোমাদের অতিথিদের জিজ্ঞেস করতে পারবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ ইনফর্মড মিশনারিজ অফ চ্যারিটি ইটসেলফ সেন্ড আ রিকোয়েস্ট টু SBI টু ফ্রিজ হিজ অ্যাকাউন্ট। অর্থাৎ কেন্দ্র বলছে যে মিশনারিজ অফ চ্যারিটির পক্ষ থেকেই বলা হয়েছে SBI কে যে কোথাও একটা গন্ডগোল আছে, আপনারা আপাতত অ্যাকাউন্টগুলোকে বন্ধ রাখুন। কোনো অ্যাকাউন্ট ক্রিসমাসের সময় ডিসেম্বরে কেন্দ্রের তরফ থেকে 25শে ডিসেম্বরের পর থেকে বন্ধ করা হয়নি। এইটাই আপাতত, এই খবরটাই আমি তোমাদেরকে এবং গোটা বাংলার দর্শক যারা সকাল থেকে ভাবছিলেন, কষ্ট পাচ্ছিলেন, অনেকে বেনিফিশিয়ারি, তাদের জন্য যে কথাগুলো সেইখানে দুধ কা দুধ পানি কা পানি যেটাকে বলে, একদম অবস্থান স্পষ্ট করলো কেন্দ্র। আর একটা জিনিস একটু স্পষ্ট করে নেবো ময়ূক তোমার কাছ থেকে, সেটা হলো 25শে ডিসেম্বর তো নয়, এমনকি 31শে ডিসেম্বর পর্যন্ত লেনদেনে যে এই মুহূর্তে প্রক্রিয়া চালু রয়েছে তা কোনোভাবে অ্যাফেক্টেড হওয়ার কথা, অর্থাৎ তাতে কোনো প্রভাব পড়ার কথা নয়। ঠিক কিসের প্রেক্ষিতে এমনটা ঘটলো, যদি সেই ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ পরিপ্রেক্ষিতটা একটু আমাদেরকে বল। একদমই তাই। তোমার হাতেও যে কাগজটা আছে এবং যে কেউ প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে এখন যে প্রেস নোটটি ইস্যু করা হয়েছে সেটা সমস্ত জায়গায় অ্যাভেলেবল আছে পাবলিক ডকুমেন্ট হিসাবে। সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন 3 নম্বর প্যারাগ্রাফ। যারা এই খবরটা এখনো দিচ্ছেন না, 3 নম্বর প্যারাগ্রাফ শুরুই হচ্ছে, হাউএভার ওয়াইল কনসিডারিং দ্য MOC অর্থাৎ মিশনারিজ অফ চ্যারিটির রিনিউয়াল অ্যাপ্লিকেশন সাম অ্যাডভার্স ইনপুটস ওয়্যার নোটিসড। অনির্বাণ, তুমি যেটা বলছিলে যে কিছু ক্ষেত্রে কোনো জায়গায় গরমিল আছে, এবং তুমি জানো যে আমরা শুধুমাত্র যে মিশনারিজ অফ চ্যারিটি নয়, যারা বিদেশ থেকে এখানে স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে এখানে যে কোনো ধরনের কাজ করতে আসেন, সেখানে টাকাটা কোথা থেকে আসছে, টেরার অর্গানাইজেশন থেকে আসছে কিনা, কোনো অন্য ব্যবসায়িক স্বার্থে ঢুকছে কিনা, সেগুলো যে কোনো রাষ্ট্র একটা পরিকাঠামোর মধ্যে রাখে এবং সে কারণেই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট FCRA তৈরি হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা পুরোপুরি একটা ক্ল্যারিক্যাল বিষয়, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়। সেই জায়গাতে কোথাও গিয়ে হয়তো রাজনীতির রং লেগে যাচ্ছিল এবং এখনও সত্যি বাস্তব তো সেটাই, যে ক্রিসমাসের সময় মিশনারিজ অফ চ্যারিটি হোক বা সন্ত মেরি মা, সন্ত টেরেজা হোক, তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকের ভাবাবেগ আছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়েও এটা কিন্তু অবস্থান স্পষ্ট করলো কেন। নিশ্চিতভাবে রং ইতিমধ্যে রেগে গেছে। আপাতত তোমাকে ধন্যবাদ ময়ূক। আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে ছিলেন এবং জানাচ্ছিলেন ঠিক কিভাবে রাজনৈতিক রং লাগছিল এবং সেই রং এরপরও লাগবে কিনা বা অব্যাহত থাকবে কিনা আমরা জানি না, কিন্তু সেই রং যাতে না লাগে তার জন্য স্বচ্ছতার অন্তত কোনো অভাব এই মুহূর্তে, স্পষ্টতার কোনো অভাব এই মুহূর্তে দেখা যাচ্ছে না কেন্দ্রীয় সরকারের তরফে। তার কারণ তারা স্পষ্ট করে দিয়েছেন যে বিদেশি মুদ্রা আইন যেভাবে মেনে চলতে হয় বা সেই আইন মেনে চলার যা ধারা আছে, যা শর্ত আছে, সেগুলো পূরণ করতে না পারাতেই মিশনারিজ এবং মিশনারিজ অফ চ্যারিটির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তারা নতুন করে তাদের এই যে অনুমোদন, অর্থাৎ বিদেশি মুদ্রায় তারা অনুদান নেবেন এবং সেই অনুদান নিয়ে এদেশের বিভিন্ন কাজকর্মে তাদের যে সেবামূলক কাজকর্ম তাতে খরচ করবেন সেই অর্থ, সেই অনুদান, তার যে অনুমতি কেন্দ্রীয় সরকার দেয়, একটি দেশের সরকার দেয়, সেই অনুমতি 31শে ডিসেম্বরের পর রিনিউয়াল করা হচ্ছে না। নিশ্চিতভাবে 25শে ডিসেম্বর মিশনারিজ অফ চ্যারিটির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, তাদের ব্যাংকের সব লেনদেন বন্ধ করা হচ্ছে, এমন কোনো নির্দেশ কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়নি। কিন্তু এই রিনিউয়াল হচ্ছে না, অর্থাৎ তাদের এই অনুমোদন নতুন করে দেওয়া হচ্ছে না আগামী বছরের জন্য, অর্থাৎ 1 জানুয়ারি
2022 থেকে। তার পরিপ্রেক্ষিতে মিশনারিজ অফ চ্যারিটি তারা নিজের তরফ থেকেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে, এসবিআইকে জানিয়েছেন যে আপাতত তাদের এই ব্যাংকের লেনদেনগুলি বন্ধ রাখা হোক। এবং এরই পরিপ্রেক্ষিতে আমার সঙ্গে আজকে যারা বিতর্কে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে একে একে কথা বলবো, তাদের সঙ্গে একে একে পরিচয় করে দিই আপনাদের। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন রাজলক্ষ্মী বসু, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ দত্ত, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমার সঙ্গে রয়েছেন নির্মাল্য মুখোপাধ্যায়, সাংবাদিক, প্রবীণ সাংবাদিক, এবং প্রভাত দত্ত, রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে যে পরিপ্রেক্ষিতে আজকের এই বিতর্ক এবং ঠিক যে কারণে এটা বিতর্কের জায়গা নিল, এত বড় একটি সিদ্ধান্ত, এত বড় একটি বিশ্বখ্যাত সংস্থা এবং তার সঙ্গে দেশের স্বার্থ, তার কোথায় গণ্ডগোল বাঁধল, কোথায় তাদের মধ্যে স্বার্থের সংঘাত ঘটল? দেশের স্বার্থ বনাম মিশনারিজ অফ চ্যারিটির সেবামূলক কাজের স্বার্থ। আমার আজকের প্রশ্নগুলো, আমার আজকের অগ্নিবাণ এক। লেনদেন বন্ধের কারণ থাকলেও এই বিরোধিতা কেন? আমরা স্পষ্ট বুঝতে পারছি যে লেনদেন বন্ধের একটা কারণ আছে, অকারণে বন্ধ করা হয়নি। তাহলে বিরোধিতা কেন? অগ্নিবাণ 2। মানবিকতা নাকি দেশের স্বার্থ, কোনটা আগে? রাজ্যের মুখ্যমন্ত্রী আইনকে প্যারামাউন্ট অর্থাৎ সবার উপরে বলেও মানবিকতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন এই উৎসবের মরশুমে। কিন্তু দেশের স্বার্থ যদি আসে তাহলে, এবং সবথেকে বড় কথা, যখন উৎসবের মরশুমে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনো সিদ্ধান্তই কেন্দ্রীয় সরকার নেয়নি। অগ্নিবাণ 3। কেন্দ্রের বিবৃতির আগেই কেন সরব হলো মিশনারিজ অফ চ্যারিটি? সূত্র মারফত খবর বলে আমরা সংবাদ মাধ্যমগুলি খবর পাচ্ছিলাম। মিশনারিজ অফ চ্যারিটি সরাসরি কোনো বিবৃতি দেয়নি, শুধু তারা জানালেন, আমরা দেখলাম ভাইকার জেনারেল কলকাতা আর্চ ডায়োসিসের তিনি একটি বিবৃতি দিলেন এবং সেই বিবৃতিতে বলা হলো যে তারা কন্ডেম করছেন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে। কিন্তু সিদ্ধান্তটা কি, কিসের পরিপ্রেক্ষিতে, তার সম্পর্কে কোনো বিবৃতি পাবলিক ডোমেইনে অর্থাৎ আমার আপনার হাতে এসে পৌঁছানোর আগেই কেন সরব হলো সংস্থা? কেন সরব হলেন ভাইকার জেনারেল কলকাতা আর্চ ডায়োসিসে? আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো। সবার আগে আমি নির্মলবাবুর কাছে যাই, প্রবীণ সাংবাদিক। নির্মলবাবু, কোথাও কি মনে হচ্ছে যে একটু তাড়াহুড়ো হয়ে গেল মিশনারিজ অফ চ্যারিটির মতো একটি সংস্থা, তার যা সুনাম, যা সুখ্যাতি, যদি নিশ্চিতভাবে কোথাও কোনো সমস্যা হয়েও থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি পিআইবির এই বিবৃতি অনুযায়ী কোনো সমস্যা তো অবশ্যই আছে বিদেশি মুদ্রা আইন অনুযায়ী, তাহলেও কেন্দ্রের একটা বিবৃতি, কেন্দ্রের একটা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে তারপর একটা বিবৃতি দেওয়া যেত। তার আগে এই বিবৃতি, এই রাজনৈতিক জলঘোলা কোথাও একটা অনাবশ্যক জটিলতা তৈরি করলো না এমন একটি সুখ্যাতি সম্পন্ন সংস্থার জন্য? না, সবকিছু যদি রাজনৈতিক মাপকাঠি দিয়ে মাপা হয় তাহলে এই জিনিসটাই হয়ে যায়। সুতরাং এখানে কেন্দ্রীয় সরকার যে বিবৃতি দিয়েছেন এটার জন্য অপেক্ষা করাটা বাঞ্ছনীয় ছিল, কিন্তু সেটা কেউই করলেন না। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্দিষ্টভাবে কিছু না বলে কন্ডেম কিছুই করেননি। উনি বলেছেন ল ইজ প্যারামাউন্ট, আবার হিউম্যানিটেরিয়ান কথাবার্তা বলেছেন। আমার যেটা ধারণা যে অরুণ শৌরীর একটা কথা আমি অনেকদিন মনে পড়ে যাচ্ছে। অরুণ শৌরী বলেছিলেন যে দ্য চার্চ ইন ইন্ডিয়া স্পিক্স মোর লাইক দ্য পেন্টাগন অ্যান্ড দ্য প্ল্যানিং কমিশন অ্যান্ড লেস লাইক জিসাস। এই নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়েছিল। মানে পেন্টাগন এবং সিআই এর মতো এই মানে প্ল্যানিং কমিশনের মতো কথা বলে, আর লেস লাইক জিসাস, যিশুর মতো কম কথা বলে। তার মানে একটা কোনো, আমার যেটা ধারণা, এএফপি একটা স্টোরি করেছিল মাসখানেক আগে যে গুজরাটের কোনো একটা জায়গায় কনভার্সন সংক্রান্ত কিছু প্রবলেম হয়েছে এবং ডিস্ট্রিক্ট অফিসার মায়াঙ্ক ত্রিবেদী সেটাকে কনফার্মও করেছেন যে ওখানে জোর করে কয়েকটি মেয়েকে বাইবেল পড়তে বলা হয়েছে এবং সেটা নিয়ে একটা আপত্তি ছিল, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়। এবার এফসিআর এর কন্ট্রিবিউশন যেটা, সেটা একেবারে টেকনিক্যাল ইস্যু। এই টেকনিক্যাল ইস্যু যেটা, তাহলে এই টেকনিক্যাল ইস্যু আপনাকে ল ইজ প্যারামাউন্ট, যেটা মমতা বলছে, সেই ল ইজ প্যারামাউন্ট হয়ে যায় এফসিআর এর ব্যাপারে। এখানে যদি কোনো ল ভায়োলেশন হয় তাহলে ন্যাচারালি গভর্নমেন্ট স্টেপ ইন করবে, কিন্তু এখানে কোনো ভায়োলেশনের কোনো ব্যাপার নেই। এখানে পরিষ্কার, যেটা একদম মানে পরিষ্কার জিনিসটা এসেছে যে কেন্দ্রীয় সরকার
তাদের একটা পুনর্নবীকরণের টেকনিক্যাল ব্যাপার আছে, সেই যেটা 30th অক্টোবর হওয়ার কথা ছিল সেটা যেহেতু হয়নি, কেন্দ্রীয় সরকার কিছু স্টেপস নিচ্ছে। এবং এই যে অ্যাকাউন্টটা যেটাতে ফরেন কারেন্সি আসতো, আমার ধারণা সেই অ্যাকাউন্টটার একটা কোনো রিনুয়াল হবে ইন আ ডিফারেন্ট ফর্ম। আর এই পিরিয়ডটা, এই পিরিয়ড অফ লালটাকে ওরা যার জন্য নিজে থেকেই বলেছে কোনো কোনো ট্রানজাকশন ওই অ্যাকাউন্টে করবেন না, এবং খুব পরিষ্কারভাবে সেটা জানিয়ে। এবং সেখানে ন্যাচারালি আগে ভাগে কোনো কথা বলে ফেলা, এখানে আমার প্রশ্ন নির্মলা বাবু, এই আগে ভাগে কথাটা কেন? আমরা সূর্যকান্ত মিশ্রর কাছ থেকেও একটা টুইট দেখেছি, শুধু একা মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন এমনটা কিন্তু নয়। আপনি বুঝতেই পাচ্ছেন, এটা সেই পুরনো একটা ব্যাপার আছে যে যেহেতু গভর্নমেন্টটা বিজেপি গভর্নমেন্ট, তাদের কোনো একটা হিন্দুত্ব এজেন্ডা আছে, এবং গোলওয়ালকারের লেখায় 3টে ইন্টারনাল থ্রেটের মধ্যে ক্রিশ্চিয়ানরা একটা বড় থ্রেট হিসেবে দেখানো আছে, কমিউনিস্ট এবং মুসলিমদের সঙ্গে। সুতরাং সেটা অন্য পার্সপেক্টিভে বলা আছে, কিন্তু সেই পার্সপেক্টিভগুলো না বুঝে বহু ক্ষেত্রে এগুলো বলা হয়। দেশের স্বার্থের আগে হঠাৎ করে এগুলো সামনে চলে আসে, হঠাৎ করে। ঠিক ঠিক, নিশ্চিতভাবে। আমি নির্মলবাবু আপনার কাছে আবারও পরে আসবো, আপাতত আমি কোহিনুর বাবুর কাছে যাই। কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন আমার সঙ্গে। কোহিনুর বাবু, নিশ্চিতভাবে একটি রাজনৈতিক দল, তারা দেশেই ক্ষমতায় থাকুক, রাজ্যের ক্ষমতায় থাকুক, তার একটি মতাদর্শ আছে, সেই মতাদর্শের পিছনে কিছু পরিপ্রেক্ষিত রয়েছে, কিন্তু দেশের স্বার্থ বিবেচনা করবার সময় সেগুলো সামনে আসবে, সেগুলো সামনে এসে ভিড় করবে, নাকি এই বিষয়গুলো ভিড় করবে? জানিয়ে এত বিতর্ক, দেখা যাচ্ছে গোটা বিষয়টার মধ্যে সত্যি টেকনিক্যালিটি ছাড়া বোধহয় কিছু একটা নেই। না, এখনো যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা ছোট্ট ভার্সন, উইচ ইজ এখনো পর্যন্ত যেটা একটু ধোঁয়াশার মধ্যে আছে, সেটা পরিষ্কার নেই। যদি সম্পূর্ণটা আমরা পাবো আর কি, যদি সম্পূর্ণটা কি ঘটনা ঘটেছে সে যদি সবটা মানুষের সামনে আসে, তাহলে সেটা বেটার হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা সেরকম কিছু পাইনি, বরং আমরা খুব ক্লিয়ার ভিউ পেয়েছি মিশনারিজ অফ চ্যারিটির আমাদের ডমিনিক গোমস সাহেবের সঙ্গে, আমাদের বিশপ ডিওসি অফ কলকাতার। তো তিনি যেটা বলেছেন যে এটা সম্পূর্ণভাবে প্রায় 22,000 মানুষ, সরাসরি 22,000 একদম পিছিয়ে পড়া মানুষ, যারা একদম ডিপেন্ডেন্ট এই মিশনারিজ অফ চ্যারিটির উপর, আবাসিকরা, তারা পুরোপুরি কার্যত অনাথ হয়ে গেল। কিন্তু কেন? তো কারণ কোনো অ্যাকাউন্টের লেনদেন এখনো পর্যন্ত কিন্তু বন্ধ নয়। আমি কি দেবো আপনাকে এই বিবৃতিটা যেটা রয়েছে আমার হাতে? আবার বলছি, দেখুন, প্রেস ইনফরমেশন ব্যুরোর 31শে ডিসেম্বর পর্যন্ত এই সবকটা ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন চলতে পারে। ফলে ক্রিসমাসের সময়, ক্রিসমাসের দিন, ক্রিসমাসের পরে বন্ধ হয়েছে এমনটা নয়। 31শে ডিসেম্বরের পরে এই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে যাতে লেনদেন না করা হয়, তার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে মিশনারিজ অফ চ্যারিটির পক্ষ থেকেই আবেদন জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার বন্ধ করেনি। ধোঁয়াশা, হ্যাঁ, এই পয়েন্টটা নিয়েই তো ধোঁয়াশা। যতক্ষণ না এই পয়েন্টটা মিশনারিজ অফ চ্যারিটির পার্ট থেকে, আমি আপনাদেরই চ্যানেলে গেস্ট রুমে বসে আপনাদেরই ইংরেজি যেটা আছে, ইংরেজিটা ওটা দেখছিলাম, সেখানে কিন্তু এখনো পর্যন্ত এই পার্টটা কনফার্ম করেনি মিশনারিজ অফ চ্যারিটি, যে তারা বলেছে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে। তাদের কিন্তু এখনো দাবি যে তাদের অ্যাকাউন্ট 25শে ডিসেম্বর ফ্রিজ করে। কোহিনুর বাবু, মিশনারিজ অফ চ্যারিটি কিন্তু এই পার্টটাও কনফার্ম করেনি যে তাদের অ্যাকাউন্ট 25শে ডিসেম্বর ফ্রিজ হয়েছে। কি অদ্ভুত ঘটনা দেখুন। আর্চ ডায়োসেস অফ কলকাতা, তার তরফে ভাইকার ডমিনিক গোমস, যিনি চ্যান্সেলর কমিউনিকেশন, অর্থাৎ তিনি মিডিয়ার সঙ্গে কথা বলবেন বা চার্চের তরফে তিনি যাবতীয় কমিউনিকেশন বা যোগাযোগের দায়িত্বে, তিনি একটি বিবৃতি দিলেন যাতে সরকারের এই সিদ্ধান্তকে কন্ডেম পর্যন্ত করা হলো। কিন্তু সিদ্ধান্তটি কি, কেন, কোন আমি ওটা দেখেছি, অকারণে আমি ওটা না। দেখুন, মিশনারিজ অফ চ্যারিটির কোনো বিবৃতি নেই। আমাদের প্রতিনিধি কথা বলার চেষ্টা করেছেন, তারা বলেছেন আমরা আমি ডমিনিক গোমসের বিবৃতির কথা ধরেই বলছি। দেখুন, একটা জিনিস তো এটা ফ্যাক্ট যে 1992 সালে যখন সারা দেশে একটা দাঙ্গার কথা হয়েছিল, তখন মাদার টেরেজা কলকাতার রাস্তায় ছিলেন। এটা আমরা সবাই দেখেছি, এটা আপনিও দেখেছেন, সবাই দেখেছে। তো মিশনারিজ অফ চ্যারিটি এতদিন ধরে হয়েছে, কোনোদিন এরকম কোনো অভিযোগ হয়নি যে মিশনারিজ অফ চ্যারিটি কোনো রিলিজিয়াসলি ফান্ডামেন্টালিস্ট বা তারা কোনো পার্টিকুলার রিলিজিয়াস এজেন্ডা নিয়ে কাজ করেছে, এমন কোনো অভিযোগ কিন্তু কোনো বড় মাপের বা ছোট মাপেরও আমরা পাইনি। আমরা দেখেছি যে মিশনারিজ অফ চ্যারিটি বহু ক্ষেত্রে দাঁড়িয়ে তারা সেবামূলক কাজ করে। কিন্তু পার্টিকুলারলি আমি কিছুক্ষণ আগেও শুনছিলাম এবং আগেও জানি যে ইতিহাস আছে গুজরাটের এই বাইবেল পড়া ইত্যাদি ইত্যাদি নিয়ে, যে একটা সরকারের একটা ভেন্ডেটা আছে এবং মিশনারিজ অফ চ্যারিটিকে নিয়ে কিছু, ঠিক এক্স্যাক্টলি বিজেপি নয়, তবে বিজেপির শাখা প্রশাখা তো কিছু সংগঠনগুলো আছে যাদের দায় বিজেপি নেয় না, তারা কিন্তু কন্টিনিউয়াস হেট্রেড স্পিচ এই মিশনারিজ অফ চ্যারিটি ইত্যাদি ইত্যাদির উপর করে। এবং আমরা তো জানি একবার উড়িষ্যায় কি ঘটনা ঘটেছিল,
সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এখনো ব্যাপারটা ক্লিয়ার নয়, কিন্তু বেশ। মিশনারিজ অফ চ্যারিটি যখন এই কথাটা বলেছে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে নেওয়ার জন্য, একদম একদম ফেস্টিভ সিজন, সেই ফেস্টিভ সিজন আমাদের ক্রিসমাস উইক চলছে, কালকে বক্সিং ডে গেল, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে এবং আমাদের আমার মনে হচ্ছে যে এই সিদ্ধান্তটা বোধহয় না নিলেই হতো না, বা অন্যভাবেও নেওয়া যেত। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ল ইজ প্যারামাউন্ট, সবার উপরে নিশ্চিতভাবে, কিন্তু বলেছেন মানবিকতার স্বার্থের কথা। কিন্তু আমার প্রশ্ন ঠিক এখানেই, কোথায় মানবিকতা লঙ্ঘন হলো? এখনো পর্যন্ত তো কেন্দ্রের তরফ থেকে, সরকারের তরফ থেকে তাদের লেনদেন নিষেধ করা হয়নি, অন্তত বিবৃতি যা বলছে। মিশনারিজ অফ চ্যারিটি কোনো বিবৃতি পাওয়া যাচ্ছে না, তাদের হয়ে বিবৃতি দিচ্ছেন আর্চ ডায়োসিস অফ কলকাতার ডমিনিক গোমস, যিনি চ্যান্সেলর কমিউনিকেশন বা যিনি ভাইকার। আমি সরাসরি কথা বলবো এই মুহূর্তে রাজলক্ষ্মী বসুর সঙ্গে। রাজলক্ষ্মী, আপনাদের কি মনে হচ্ছে? নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তের ক্ষেত্রে অকারণে ধর্মের জুজু দেখছেন বিরোধীরা? মানে আমার কোহিনুরকেও জিজ্ঞাসা করার ইচ্ছা আছে, আমি পরে সবাইকে জিজ্ঞাসা করবো আপনাদের। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের FCRA ভায়োলেশন নিয়েও সাম্প্রতিক কিছু বিতর্ক ছিল, সেটা নিয়ে এত বড় করে কিছু হয়েছে বলে গোটা দেশে শুনিনি। নামটা মিশনারিজ অফ চ্যারিটি, সময়টা ক্রিসমাস থেকে নিউ ইয়ারে যাওয়ার বলেই কি এত সমস্যা? নমস্কার। দেখুন, আপনি প্রথম যে মানে অনির্বাণের অগ্নিবাণের প্রথম যে বাণটা ছুড়েছিলেন, সেই প্রশ্নটা ছিল লেনদেন বন্ধের কারণ জানা থাকলে পরেও কেন বিরোধীরা এখানে রাজনৈতিক রং লাগাতে চাইছে। কারণ এখানে একটা ধর্মীয় ব্যাপার জড়িয়ে আছে বলে। আর যে যারা আজকে খ্রিস্টানিটিকে অনেক এত বড় বড় কথা বলছে, সেইখানে আমরা দেখেছিলাম রানাঘাট চার্চের যখন এক প্রবীণ নানকে গণধর্ষণ করা হয়েছিল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে পাইনি যে ল ইজ ট্রায়াম্ফ বা এই ধরনের কোনো কথা আমরা শুনতে পাইনি। এবার আমি খালি বলছি, যতক্ষণ ধরে আমি ময়ূক বাবুর কথা শুনলাম, অনির্বাণ তোমারও কথা শুনলাম, এখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এটা লাইসেন্স রিনিউয়াল সংক্রান্ত একটা বিষয়। তাহলে এইটাকে যদি আজকে কেউ ডিফেন্ড করতে আসে, তাহলে আমি ধরেই নিচ্ছি কলকাতার রাস্তাতে আমার গাড়ির লাইসেন্সটা রিনিউ হবে না, কিন্তু আমি গাড়ি চালাবো, কিন্তু পুলিশ আমায় ধরতে পারবে না। এবার চলে আসছি যেখানে যে জায়গাটাতে সতর্ক করার কথা বারবার করে বলা হচ্ছে, সেটা হচ্ছে FCRA রেগুলেশনের জায়গাটাতে, যাতে কোনো রকমের বিদেশি যে টাকা আসছে তাতে যাতে কোনো রকম ইরেগুলারিটিস না থাকে। আমি আমাদের কোনো মন্তব্য এখানে করছি না, আমি তার বাইরের বেশ কিছু রেফারেন্স এখানে দেওয়ার চেষ্টা করছি। প্রথম যেটা BIRD বার্ড, ব্যাঙ্গালোর ইনিশিয়েটিভ ফর দ্য রিলিজিয়াস ডায়ালগ, তারা যখন 2010-এর পর থেকে সার্ভে করেছিল এবং সার্ভে করার পর 2013-তে তারা একটা রিপোর্ট দেয়, বিজেপি রিপোর্ট ছিল না, সেই রিপোর্টে তারা বলছে যে 10,500 কোটি টাকা রিমিটেড হয়েছিল যে খ্রিস্টান মিশনারিগুলোর মধ্যে দিয়ে, এবং 12ই ডিসেম্বর 2014-তে এই নিয়ে একটা বড় প্রতিবেদন করা হয়েছিল সর্বভারতীয় একটি পত্রিকাতে, এবং সেখানে রীতিমতো বলা হচ্ছে যে বিভিন্নভাবে এই টাকাগুলিকে ডিসবার্সড করা হয়, বহু ক্ষেত্রে ফোর্সফুল কনভার্সনের ক্ষেত্রে। আমাদের বক্তব্য না, আরেকটা বক্তব্য বলছি। 11ই জুন 2018 ভিকি নানজাপ্পার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই ভিকি নানজাপ্পার প্রতিবেদনে সেখানে তিনি বলছেন যে বিভিন্নভাবে, আমি কিন্তু আবারও বলছি, ইললিগাল যে টাকাগুলো আসে সেটার ব্যাপারে সতর্ক হওয়ার কথা। কেন সতর্ক বারবার হতে বলা হচ্ছে? সেই যে ইললিগাল টাকাগুলো বিভিন্ন সময়তে খ্রিস্টান মিশনারিগুলোর মধ্যে দিয়ে আসছে, 4টে দেশ এখানে জড়িত, জার্মানি, USA, নেদারল্যান্ড এবং অনেক ক্ষেত্রে ইতালি। এবং সেখানে তারা বলছেন যে 4টে ওদের হাত রয়েছে, একটা হচ্ছে আর্মি, এয়ারফোর্স, নেভি, 4 নম্বর হাত হচ্ছে চার্চ। এবং একটি বইয়ের নাম আমি উল্লেখ করছি, রাজীব মালহোত্রার দ্য ব্রেকিং ইন্ডিয়া। সেই ব্রেকিং ইন্ডিয়া বইতে তিনি বলছেন বহু ক্ষেত্রে এই যে ইললিগালি যে টাকাগুলো আসে, সেই টাকাগুলিকে বহু ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ফোর্সফুল কনভার্সনের জন্য। খালি মনে করাচ্ছি আজকে কেন বিরোধীরা এতটা মাথা ব্যথার কারণ হিসেবে নিচ্ছে, কারণ 10ই মার্চ 2019-এ ইকোনমিক টাইমসে একটি প্রতিবেদন বেরিয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছিল যে মোদী গভর্নমেন্ট আসার পরেই এমন সকলের পিলে চমকে যায়, দেখা গেছিল ইললিগালি যে টাকাটা আসছিল খ্রিস্টান মিশনারি থেকে, সেটা 40% স্ল্যাশ ডাউন করে গেছিল গত 4 বছরে, অর্থাৎ 2014 থেকে 18-র মধ্যে। 13,000-এর উপর NGO তাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছিল, কারণ তারা যে ফরেন। রাজলক্ষ্মী, আমি একটা কথা বুঝতে পারছি না, রাজলক্ষ্মী আমি একটা কথা বুঝতে পারছি না, আমি একটু বাধা দেবো আপনাকে, একটু বাধা দিচ্ছি রাজলক্ষ্মী আপনাকে। আমি একটা কথা বুঝতে পারছি না, এই দেশে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন করলে কারোর বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, তাতে বিরোধীদের আপত্তি থাকবে কেন? যদি আমাদের পাশের দেশ, আমরা জানি FTF এর কোন তালিকাভুক্ত, আমরা নিশ্চিতভাবে ভারতবাসী হিসেবে সেই তালিকাভুক্ত হতে চাই না। আমরা চাই না দেশের ভিতরে কোনো অশান্তি, গোলযোগ, জাত পাত, ধর্ম কোনো কিছুর নামে। এবার সন্ত্রাস তো নয়, এবার তার জন্য বিরোধীরা কেন বাধা হবেন? নিশ্চিতভাবে বিরোধীরা এর জন্য বাধা দিচ্ছেন না, কোথাও কোথাও ভুল হচ্ছে বুঝতে রাজলক্ষ্মী। না, বিরোধীরা সবটা কারণেই বাধা দিচ্ছেন, কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছিল NGO গুলির সাথে বহু ক্ষেত্রে বেশ কিছু রাজনৈতিক নেতাদের যোগ।
দেখা গেছিল। তাই যখন ইল্লিগাল ভাবে এনজিও গুলো যারা চলছিল, যাদের ঠিকঠাক লাইসেন্স ছিল না, তখন অনেকের আমরা দেখতে পেয়েছিলাম মানে চোখের জল তাদের আর শেষ হচ্ছিল না, নাম্বার 1। এবার আপনি যেটা যে জায়গাটাতে আসছেন, ধর্মীয় জায়গাটা, এখানে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার কোনো প্রশ্নই উঠছে না, বারবার করে এই জায়গাটা বোঝাতে চাইছি। এবং আপনার যে 2 নম্বর যে প্রশ্নটা ছিল যে মানবিকতা নাকি দেশের স্বার্থ, প্রথম কথা এখানে মানবিকতার জায়গাটা আসছে কোত্থেকে? এখানে মানবিকতাকে কোথায় ক্ষুণ্ণ করা হচ্ছে? দেশের স্বার্থ বরঞ্চ ক্ষুণ্ণ হলেও হতে পারে, কারণ যখনই এফসিআর এর জায়গাটাতে আমরা এখানে রেগুলেট দেখতে চাইছি বা স্ক্রুটিনি করতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সেখানে অবশ্যই দেশের স্বার্থ জড়িয়ে আছে। আরেকটা কথা আমি এখানে শুনলাম ওই গুজরাট সংক্রান্ত কিছু বিষয়ে, তো সেটাও একটি ন্যাশনাল সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, কোনো বিজেপির মুখপাত্রে প্রকাশিত হয়নি। সে মাকড়াপুরা, ভাদোদারার মাকড়াপুরাতে যে ঘটনাটি ঘটেছিল 14ই ডিসেম্বর 2011, তাতে দেখা গেল যে সেখানে ফোর্সফুলি কনভার্ট করা হয়েছে মেয়েদেরকে, এবং সেখানে সংবিধানের 295 এর এ, 298 এবং সেকশন 3 অফ দ্য গুজরাট ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যাক্ট, সেখানে বুঝতে পারলাম রাজলক্ষ্মী, কিন্তু নিশ্চিতভাবে এই কারণগুলোর সঙ্গে মিশনারিজ অফ চ্যারিটির ক্ষেত্রে তাদের লেনদেন বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে কোনোভাবে এই কারণগুলি কোনো প্রভাব আছে বলে আমার এখনো পর্যন্ত আজকে কেন্দ্রীয় সরকারের এই বিবৃতি দেখার পরে মনে হচ্ছে না। আমি আসবো কোহিনুর, আপনার কাছে আসবো, কিন্তু আমি এখন অনির্বাণ বাবুর কাছে আসিনি। আমি আসবো রাজলক্ষ্মী, আসবো। অনির্বাণ বাবু একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অনির্বাণ দত্ত আমার সঙ্গে রয়েছেন, তারা এগুলো নিয়ে কাজ করেন। অনির্বাণ বাবু বলুন তো, বিদেশি মুদ্রা আইন মেনে চলার ক্ষেত্রে যে কন্ডিশনগুলো, এলিজিবিলিটি কন্ডিশন লেখা হচ্ছে এখানে, যে শর্তগুলো আছে, অর্থাৎ বিদেশি মুদ্রায় আমি অনুদান আনবো দেশের বাইরে থেকে, এদেশের ভিতরে আমার কাজকর্মের জন্য সেটা খরচ করবো। মিশনারিজ অফ চ্যারিটির ক্ষেত্রে সেই কাজটা একেবারে নির্দিষ্ট, আমরা জানি সেবামূলক কাজকর্ম। তাতে যে এলিজিবিলিটি কন্ডিশন, তার জন্য নিজেকে এলিজিবল করার যে কন্ডিশনগুলো আছে, শর্তগুলো আছে, তার পালন হয়নি বলে 31শে অক্টোবরের পর এটা রিনিউ হয়নি। 31শে ডিসেম্বর পর্যন্ত তা সত্ত্বেও কেন্দ্রের তরফ থেকে তার একটা অটো রিনিউয়াল করে দেওয়া হয়েছে। চাইলে 1 নভেম্বর থেকেই বন্ধ করা যেত। কোনোভাবে কি মনে হচ্ছে যে আইনকে বেশি জায়গা দেওয়া হয়েছে মানবিকতাকে কমিয়ে? 1, 2, এই শর্তগুলো মেনে চলাটা আমাদের দেশের স্বার্থের জন্য কতটা জরুরি? অনির্বাণ বাবু। না দেখুন, আপনার পুরো আলোচনাটাতে আমি খুব কনফিউজড হয়ে গেছি, প্রথমেই বলে রাখি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার স্পেসিফিক কোশ্চেনটাতে বলি আইন সব কিছুর ঊর্ধ্বে আছে, এবং আইনকে মেনে চলাটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যেরকম রেসপন্সিবিলিটি, এখানে যেসব ধর্মীয় মানে অর্গানাইজেশন এবং ধর্মীয় নয় এমন অর্গানাইজেশন যারা সামাজিক স্বার্থে কাজ করছেন, সবাইকেই কিন্তু লয়ের ঊর্ধ্বে গিয়ে কেউ বলবে না যে আইন মানতে হবে না, আইন সবাইকে মানতে হবে। আপনাকে একটা কথা বলে রাখি যে এই এফসিআর এর যে অ্যাক্টটা, এটা 2020 সালের কিন্তু 29 সেপ্টেম্বর সম্ভবত অ্যামেন্ডমেন্ট হয়, এবং এখানে তার অনেক কারণ আছে, এবং কারণগুলো কিন্তু বৈধ, এবং যে কারণে অ্যামেন্ডমেন্টগুলো করা হয়েছে এবং যে কারণে এই নতুন নতুন কন্ডিশনসগুলোকে আনা হয়েছে, সেগুলো কিন্তু দেশের স্বার্থকে সুরক্ষিত করবে। এটা যেরকম সত্যি, তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা মানতে হবে, এই অর্গানাইজেশনটা যেটাকে নিয়ে আমরা কথা বলছি, সেটা কিন্তু মিশনারিজ অফ চ্যারিটি, যেটা কিন্তু দশকের পর দশক ধরে তার একটা পাস্ট ট্র্যাক রেকর্ড আছে। সেই পাস্ট ট্র্যাক রেকর্ড ধরে কিন্তু তারা কিন্তু ভারতবর্ষ জুড়ে কাজকর্ম করে যাচ্ছে। আপনাকে আমি ছোট্ট করে একটা কথা বলি, সেটা এফসিআর অ্যাক্ট বলে না, যে কোনো রেগুলেটরস যদি চায় যে কোনো কারণে মানে যে কারণগুলো খুব বৈধ কিন্তু সেগুলো মানা হচ্ছে না, সে কারণে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচ করতে পারে, সেটা ইনকাম ট্যাক্স করতে পারে, সেটা জিএসটি করতে পারে, সেটা বিভিন্ন রকম এজেন্সিস আছে তারা অ্যাটাচ করতে পারে, ফ্রিজ করে দিতে পারে। কিন্তু তার জন্য কিন্তু একটা অ্যাডিকুয়েট টাইম দেওয়া হয়, তার জন্য কিন্তু একটা অ্যাডিকুয়েট টাইম ফ্রেমের মধ্যে আপনাকে কমপ্লাই করতে হবে। সেই কমপ্লাই যদি আপনি না করতে পারেন, তারপরেই কিন্তু নেক্সট স্টেপ হচ্ছে অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেওয়া। আমি আপনাকে এখানে, যেহেতু আলোচনার বিষয়বস্তুটাই সম্বন্ধে আমরা কেউ ক্লিয়ার নই যে সত্যি সত্যি ওটাকে ফ্রিজ করা হয়েছে কি হয়নি, কিন্তু আপনি যেটা সরকারের বয়ান দেখলে বুঝতে হবে যে ফ্রিজ করা হয়নি, সরকারের পক্ষ থেকে করা হয়নি। সেটা হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যে আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনার কথা ধরেই বলছি, তাহলে তো আমাদের এই আলোচনা করার জায়গাই নেই, আলোচনা করাটার কোনো স্কোপ নেই। আমার আলোচনার উদ্দেশ্য একটাই, আমার জায়গাটা একটাই। অনির্বাণ বাবু, আমি ক্লিয়ার করি, আপনি যতটা সুনামের কথা মিশনারিজ অফ চ্যারিটির বললেন, অতটাই সুনাম নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিভিন্ন মানবাধিকার ক্ষেত্রে কাজ করে। কাজটা আলাদা, কাজের ক্ষেত্রটা আলাদা করে। সেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্ষেত্রেও কিন্তু আপনি জানেন, আপনি একজন প্রথিতযশস্বী, কী ধরনের শর্ত ভঙ্গ হয়েছিল এবং তার ফলে তাদের উপর কী ধরনের সমস্যা তৈরি হয় এফসিআর আইন অনুযায়ী অনুমোদন পেতে। আমি বলছি আইনের ঊর্ধ্বে কি কেউ হতে পারে না? আমি তো আপনাকে শুরুই করলাম যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, এবং আপনি যে রেফারেন্সটা টানলেন সেটার সঙ্গে মিশনারিজ অফ চ্যারিটিসকে আপনি মেলাচ্ছেন কি মেলাবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা ঠিক কথা। আমি আপনার সঙ্গে আইনের পক্ষে দাঁড়িয়েই বলছি, এবং যেহেতু এই আইনগুলো নিয়ে আমরা
নিজেরা আলোচনা করি সবসময়। আমরা বলছি এই আইনগুলো কিন্তু সত্যি সত্যি দেশের স্বার্থকে সুরক্ষিত রাখবার জন্য করা হয়েছে। বেশ। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেহেতু এটি একটি মহান অর্গানাইজেশন বলে আমরা জানি, কথিত আছে, সেই জন্য তাদের ক্ষেত্রে তাদের পাস্ট ট্র্যাক রেকর্ডটাও দেখতে হবে এবং পাস্ট ট্র্যাক রেকর্ড দেখে কিন্তু এই ফাইনাল ডিসিশনটা নিতে হবে। সম্ভবত এই পাস্ট ট্র্যাক রেকর্ড দেখেই 31 অক্টোবরের পরেও এই কমপ্লাই না করা সত্ত্বেও, অর্থাৎ বিদেশি অনুদান নেওয়ার জন্য যে যে শর্তগুলো পালন করা দরকার তা পালন না করতে পারা সত্ত্বেও 3 মাসের জন্য অটো রিনিউয়াল দেওয়া হয়। কোহিনুর হাত তুলছেন অনেকক্ষণ ধরে। কোহিনুর চট্টগ্রামে বলবেন, আমি এক হচ্ছে জানাঘাটের কেসটা যে আমাদের মাননীয় বিজেপি মুখপাত্র বললেন, সেটার এগেনস্টে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই সিবিআই ইনকোয়ারি করার কথা বলেন এবং সিবিআই কেসটা নিয়ে না পারে, তারপর সেটাকে সিআইডি সিট সেটাকে সলভ করে এবং যিনি মানে যারা দোষী তাদের এগেনস্টে সাজাও হয়ে গেছে। আমি শুধু এই জায়গার এখানে বলবো এই লাইনটা, হাউএভার while considering the Missionaries of Charities renewal application, some adverse inputs were noticed. আমাদের মনে হয়েছিল যে যেহেতু Missionaries of Charity অত্যন্ত বড় সংগঠন, অত্যন্ত মানে প্রসিদ্ধ, এবং আগে অনির্বাণবাবু যেরকম বললেন যে বহু দিনে তাদের ট্র্যাক রেকর্ড মানুষের সেবা করা, এবং মাদার টেরেসার মতো একজন নোবেল লরিয়েট তার নাম আছে এর সঙ্গে, সেখানে দাঁড়িয়ে সাম অ্যাডভার্স ইনপুটস ওয়্যার নোটিস এই এবং তারপর লেখা আছে ইন কনসিডারেশন অফ দিস ইনপুটস on record, renewal application of MOC was not approved. এই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হয় এই মানে মিনিস্ট্রি অফ মানে আপনাদের মনে হচ্ছে এটা না করার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? আমার এখানে এখনো পর্যন্ত আমার ধারণা এখানে সবারই যারা বসে আছে বিরোধী প্যানেলেও আমার তাদেরও কাছে একটা বিশাল ধোঁয়াশার মতো ম্যাটার আছে। আমার মনে হয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে গিয়ে শুড হ্যাভ কাম ইন ফ্রন্ট অ্যান্ড ক্লিয়ার দি ইস্যু। প্রভাত দত্ত আমার সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। প্রভাত বাবু, আমার যে প্রশ্নটা এতক্ষণ ধরে আমি কয়েকজনের কাছেই করেছি, আপনার কাছে ওই একই প্রশ্ন রাখবো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে এত মাথা ব্যথা নেই, কথা হয়েছে নিশ্চিতভাবে, কিন্তু এত মাথা ব্যথা নেই মিশনারিজ অফ চ্যারিটিতে কেন? 25শে ডিসেম্বর নিউ ইয়ার আসছে, বড়দিন চলে গেল, নাকি মিশনারিজ অফ চ্যারিটি নামটা, নাকি অন্য কিছু? আমার অনির্বাণ প্রায় সকলেই একই সুরেই কথা বলছেন যে আমার ধারণা অতিরিক্ত সক্রিয়তার সঙ্গে অত্যন্ত সংবেদনশীল বিষয়ে আচরণ না করাই ভালো ছিল। আমার দ্বিতীয় সাবমিশন হচ্ছে এই যে 2020 সালে যখন ফেরা অ্যামেন্ডমেন্ট হয়, সেই এফসিআর অ্যামেন্ডমেন্ট হয়, সেই সময় কিন্তু সারা ভারতবর্ষে যারা নন গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন, থার্ড সেক্টরের বিভিন্ন অর্গানাইজেশনগুলো প্রতিবাদ করেছিলেন, কারণ ওই সময় আইনটা অ্যামেন্ডমেন্ট করার ফলে প্রচুর স্ট্রিনজেন্ট করে ফেলা হয়েছে। স্ট্রিনজেন্ট করার ফলে ভারতবর্ষে নন গভর্নমেন্ট সেক্টরের তুলনামূলকভাবে অন্য ইউরোপের দেশ থেকে ভূমিকা কম, কিন্তু আমাদের এই নিউলিবারাল স্টেট হওয়ার পরে 1990 সাল থেকে এই নিউলিবারাল স্টেট হওয়ার ফলে নন গভর্নমেন্ট সেক্টরে একটা বড় ভূমিকা ভারতবর্ষের উন্নয়নের ক্ষেত্রে থাকছে। এই অবস্থায় খুব রিজিড এফসিআরে নন গভর্নমেন্ট সেক্টরে বিদেশ থেকে ফান্ডিং এর এমনিতে অসুবিধা হচ্ছে, নন গভর্নমেন্ট সেক্টর বিপদে পড়েছে। কারণ নন গভর্নমেন্ট সেক্টরের একটা সমস্যা হচ্ছে বিদেশি ফান্ডিং এজেন্সিগুলো ভারতবর্ষের ডেভেলপমেন্টের যে নন এনজিও গুলো আছে তাকে বেশি ফান্ড করছে না। তারা বলছেন যে আমাদের কাছে আফ্রিকা অনেক অনুন্নত, সুতরাং আমরা আফ্রিকায় ফান্ডিং করব। এটা একটা মস্ত বড় সমস্যা। বেশ, আমি এই সমস্যার জায়গাটা নিয়ে এবং রাজনৈতিক এতটা প্রভাব কেন পড়ছে এই সিদ্ধান্তটাকে নিয়ে আমি এটা নিয়ে ফিরে আসবো আপনার কাছে। আমরা বিরতির সময়, বিরতির পর ফিরে আসছি এই বিতর্কের সঙ্গে। থাকুন রিপাবলিক বাংলায়। প্রভাত দত্ত, আপনার কাছে আমি আসবো আরেকবার। আপনি বলছিলেন যে বেশ কিছু বাস্তবিক সমস্যা দেখা দিয়েছে নতুন আইন সংশোধনের পর, বিদেশি মুদ্রা আইন সংশোধনের পর, যারা কাজ করবেন এমন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোর জন্য কাজ করার ক্ষেত্রে। প্লিজ যদি কন্টিনিউ করেন। না, আমি তৃতীয় যে বিষয়টা ছিল, আমার ধারণা মাননীয় মুখ্যমন্ত্রীর যে শব্দবন্ধ যে ল সুপ্রিম বটে কিন্তু হিউম্যানিটেরিয়ান হওয়া খুব প্রয়োজন। ল সুপ্রিম তার মানে হিউম্যানিটেরিয়ানিজম ল থেকে বাদ চলে যাবে সেটা নয়। অর্থাৎ এবং আমার ধারণা ভারত সরকার যে আচরণটা করেছেন তাতে ল এর সুপ্রিমাসি প্রমাণিত হয়েছে এবং হিউম্যানিটেরিয়ানিজমও প্রমাণিত হয়েছে। কারণ ভারত সরকার ওদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেননি, বরং ওদের বলেছেন এই সব মাসটা আমরা কোনো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করছি না, ডেসপাইট দ্য ফ্যাক্ট যে তোমাদের পিরিয়ডটা এক্সপায়ার করে গেছে। এবং তার লটাও সুপ্রিম ওদের কাছে, কারণ ওরা বলছেন তোমাদের পিরিয়ড এক্সপায়ার করে যাওয়ার পরে করেছি বটে, তার মানে এই নয় যে কন্ডিশনস গুলো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো তোমরা যদি ফুলফিল না করো তাহলে কিন্তু তোমাদের লাইসেন্স রিনিউয়াল হবে না। অর্থাৎ এটা খুব পরিষ্কার যে ল এবং হিউম্যানিটেরিয়ানিজমের কম্বিনেশন আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাকশনস এর মধ্যে দেখতে পাচ্ছি।
চতুর্থত যেটা বলার আমার প্রভাতবাবু এই মুহূর্তে আমাদের- আপনাকে একটু থামাচ্ছি প্রভাতবাবু। আমার শব্দবন্ধের জন্য আশা করি আমার দর্শকরা আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই মুহূর্তে এর থেকে ভালো কোনো প্রবাদ বাক্য আমার মনে পড়ছে না। গায়ে মানে না আপনি মোড়ল, আমরা শুনে শুনে অভ্যস্ত, সেটাই বোধহয় আরও একবার সত্যি প্রমাণিত হলো। দেখুন, আমি কোনো রাজনৈতিক নেতার উদ্দেশ্যে বললাম না, যারা মিশনারিজ অফ চ্যারিটির মুখপাত্র হয়ে আজকে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে ইতিমধ্যে কন্ডেম পর্যন্ত করে ফেলেছেন, তাদের উদ্দেশ্যে ভাইকার, ডোমিনিক গোমস, একবার দেখুন মিশনারিজ অফ চ্যারিটি তাদের বিবৃতিতে কি বলছে। আমাদের হাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে সেই বিবৃতি। 54A এজেসি বোস রোড, কলকাতা, 7,18,000, 27 ডিসেম্বর 2021, কিছুক্ষণ আগে দেওয়া বিবৃতি। উই অ্যাপ্রিসিয়েট দ্য কনসার্ন অফ আওয়ার ওয়েল উইশার্স অ্যান্ড এক্সটেন্ড আওয়ার হার্টিয়েস্ট গ্রিটিংস ফর ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার। আরও একবার অনুরোধ করবো আমার স্টুডিওর সঙ্গী ভিডিও জার্নালিস্টদের এই কাগজটি তুলে ধরবার জন্য, যেখানে মিশনারিজ অফ চ্যারিটির বিবৃতি আমরা এই মুহূর্তে হাতে পাচ্ছি। একটু ফোকাস করতে অনুরোধ করবো, যাতে সাধারণ মানুষ যারা দেখছেন এই মুহূর্তে টেলিভিশন সেট অন করেছেন তারা পড়তে পারেন। আমি আরও একবার সকলের সুবিধার জন্য বিবৃতিটি পড়ে দিই। এই ক্রিসমাস এবং নিউ ইয়ারের শুভেচ্ছার পর আসছে আসল কথা। উই উড লাইক টু ক্ল্যারিফাই দ্যাট FCRA registration of the Missionaries of Charity has been neither suspended nor cancelled. Neither suspended nor cancelled. Further, there is no freeze ordered by the Ministry of Home Affairs on any of our bank accounts. We have been informed that our FCRA renewal application has not been approved. অর্থাৎ রিনিউয়াল যে হয়নি তা স্বীকার করছেন মিশনারিজ অফ চ্যারিটি কর্তৃপক্ষ, কিন্তু একই সঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক তাদের কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড করেননি, ফ্রিজ করেননি। Therefore, as a measure to ensure there is no lapse, we have asked our centers not to operate any of the FC accounts, অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন, বিদেশি অনুদানের অ্যাকাউন্ট, আনটিল দ্য ম্যাটার ইজ রিজলভড। মিশনারিজ অফ চ্যারিটি নিজের তরফ থেকেই ঠিক কেন্দ্রীয় সরকারের বিবৃতিটি যদি পাশে রাখি, হুবহু যা বলা হয়েছিল তাই, নিজেরাই ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ নির্দিষ্ট কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট, কোনগুলি যেগুলিতে বিদেশি মুদ্রার অনুদান আসে, বিদেশি মুদ্রায় অনুদান আসে, সেগুলিতে অপারেট না করবার জন্য তাদের সমস্ত কেন্দ্রগুলিকে নির্দেশ দিয়েছে। নির্মলবাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে ময়ূখ এবং শিবাশিস দুজনের কাছে আসবো। ময়ূখ, আমি পারিনি এর থেকে ভালো কোনো শব্দ মাথায় আনতে, এর থেকে ভালো কোনো প্রবাদ বাক্য মাথায় আনতে। গায়ে মানে না আপনি মোড়ল। আবার বলছি, কলকাতার আর্চ ডায়োসিসের ভাইকার, তার এই পদটিরও একটা ঐতিহ্য আছে, ঠিক যতটা ঐতিহ্য মিশনারিজ অফ চ্যারিটির আছে। আরেকটু দেখে শুনে বুঝে বোধহয় মন্তব্য করতে পারতে। যারা রাজনীতি করেন তাদের অনেক বাধ্যবাধকতা থাকে, ভোট ব্যাংকের বিষয় থাকে, কিন্তু আর্চ ডায়োসিস অফ কলকাতার তরফ থেকে কমিউনিকেশন চ্যান্সেলরের বোধহয় তা থাকে না। যার সেবাদর্শে দীক্ষিত হওয়ার কথা, তিনি কন্ডেম পর্যন্ত করে ফেললেন মিশনারিজ অফ চ্যারিটির তরফ থেকে বিবৃতিটি আসার আগে। কি বলবো ময়ূক, এর থেকে ভালো কোনো প্রবাদ বাক্য তোমার মনে পড়ছে? দেখো, যে বিষয়টা যেটা বেদনার, এবং আমি নিজেও একটি কনভেন্ট স্কুলে পড়া ছেলে, আমাদের মতন প্রচুর ছেলেমেয়েরা রয়েছেন যাদের কিন্তু একটা সফট কর্নার রয়েছে। রাজনীতি এক জায়গাতে, এবং মিশনারিজ অফ চ্যারিটি হোক বা মাদার টেরিজা হোক, মাদার টেরিজার যে জার্নিটা হোক, সেইটা নিয়ে একটা সফট কর্নার রয়েছে। এবং সত্যি কথা বলতে, যখন মনে হয়েছিল যে 25শে ডিসেম্বরের মতন একটি পবিত্র দিনে, এরকম একটা ফেস্টিভ মুডের মধ্যে, এরকম বাচ্চা ছেলেমেয়েগুলো যারা সারা বছর তাকিয়ে থাকে এই সময় সিক্রেট স্যান্টা আসবে, মিশনারিজ অফ চ্যারিটি থেকে কিছু লজেন্স দিয়ে যাবে, সেগুলো তো সবটাই ব্যাংক অ্যাকাউন্টের থেকেই আসতো। এবং এখন অনির্বাণ, তুমিও যে কপিটা তোমার হাতে ছিল, যে কপিটা 54A এজিসি বোস রোড থেকে কলকাতা 27 ডিসেম্বর 2021, যে কপিটা শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি বাংলা টেলিভিশনে সর্বপ্রথম যে কপিটা অ্যাক্সেস করেছে, এবং শিবাশিস যে কপিটা নিয়ে দাঁড়িয়ে আছে, শিবাশিস আরও বেশি বিস্তারিত বলতে পারবে, কিন্তু আমি শুধুমাত্র এইটুকু বলে দিতে চাই যে এম প্রেমা MC সুপিরিয়র জেনারেল অফ মিশনারিজ অফ চ্যারিটি রেজিস্ট্রেশন চ্যারিটি নাম্বার পর্যন্ত দেওয়া একটি কপি শিবাশিসের কাছে আছে। এবং শিবাশিস, আমি শিবাশিসের কাছে যাচ্ছি। তুমি আমার সঙ্গে থাকো, আমি শিবাশিসের কাছে যাবো। শিবাশিস, সকাল থেকে খবরটা যখন ছড়াতে শুরু করে, এবং ছড়াতে যেমনটা বলেছিলাম একেবারে শুরুতে, আজকে এই শো শুরু করবার সময়,
ডানা পাখা মেলতে শুরু করেছে, সেটা কিছুটা কাটা যায় এই পিআইবির বিবৃতির পর, প্রেস ইনফরমেশন ব্যুরোর বিবৃতির পর। এখন বোধহয় ডানা পাখা বলে আর কোনো কিছুর অস্তিত্বই রইল না। একদমই তাই অনির্বাণ, বলতে গেলে গল্পের গরু গাছে উঠে আবার যেন মাটিতে নেমে এলো। কারণ রিপাবলিক বাংলার পক্ষ থেকে আমি এই দরজাটা, এই যে 54A এইচএসসি বোস রোড, এখানে কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম। এবং তুমি দেখতে পাচ্ছ অনির্বাণ, আমি আমার ভিডিও জার্নালিস্ট আমার সঙ্গে দাঁড়িয়ে যে দেবাশিস রায়চৌধুরী, এই রাস্তাটা আমি একবার দেখাতে বলবো। এই রাস্তায় আর কোনো সংবাদ মাধ্যম কিন্তু এই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেনি। সেই জায়গায় দাঁড়িয়ে রিপাবলিক বাংলার পক্ষ থেকে যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করেছি। কারণ আমরা চেয়েছিলাম যাদের জন্য মিশনারিজ অফ চ্যারিটি, তাদের বক্তব্যটা কি, এবং সেই বক্তব্য আমরা পেলাম মিশনারিজ অফ চ্যারিটির পক্ষ থেকে। এবং সেই বক্তব্য অফিসিয়ালি তারা আমাদেরকে দিয়ে গেলেন, যা আমরা রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি তুলে ধরছি অনির্বাণ। এবং সেখানে কিন্তু হুবহু সেই কথাই বলা হচ্ছে। একেবারে শিবাশিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আমার ময়ূকের কাছে আসতে হবে। ময়ূক, তোমার আমার অভিজ্ঞতার মধ্যে আছে, আমাদের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতার মধ্যে আছে, তাই তোমাকে প্রশ্নটা করছি। রিপাবলিক নেটওয়ার্কে যেটা প্রথম দিন আমাদেরকে বলে দেওয়া হয়েছিল, রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে যে কাজটা করে এসেছে, খবর ভালো, ব্রেকিং খবর আরও ভালো। আমরা ব্রেকিং নিউজ নিয়েই থাকি, ব্রেকিং নিউজ নিয়ে ঘুমাই, ব্রেকিং নিউজ নিয়ে শুতে যাই, ব্রেকিং নিউজ খাই, পান করি, সব ভালো। কিন্তু ব্রেকিং নিউজের টানে খবরকে সেন্সিটাইজ করতে গিয়ে সম্প্রীতি নষ্ট করো না, সম্প্রীতি নষ্ট না হয় তার দিকে নজর রেখো। সংবাদ মাধ্যমের একাংশ কি সেটা ভুলতে বসেছে? তাই ওই গলিটাতে একা শিবাশিস দাঁড়িয়ে আছে এই খবরটা দেওয়ার জন্য? না, এমন কিছু ঘটেনি। আর যারা খবরটা তৈরি করার চেষ্টা করেছিল তারা এই মুহূর্তে জানি না ঠিক কোথায় মুখ লুকিয়েছে। ময়ূক, গল্পের গরু গাছে ওঠার কথা উঠছিল, তোমার নিশ্চয়ই মনে আছে কলকাতার রাস্তায় বুদ্ধদেব ভট্টাচার্যের কাট আউট নিয়ে মিছিল হয়েছে, সাদা ধুতিতে রক্তের লাল ছিটে লাগিয়ে। ময়ূক, আমরা কি এখনো ডেমোনাইজেশন করে যাচ্ছি? খুব দুঃখজনকভাবে রাজনীতির যারা করেন তারা সেটা করতে পারেন, তাদের অনেক সময় করতে হয়, বাধ্যবাধকতা থাকে, আমি বারবার বলছি মনে, কিন্তু আমরা সংবাদ মাধ্যম করতে পারি, করা উচিত। একদমই তাই। এবং অদ্ভুতভাবে আমরা নিউজ রুম থেকে এডিটোরিয়ালি সিদ্ধান্ত নিয়ে যে কোনো হটকারিতায় যাব না, যখন অন্য সংবাদ মাধ্যম এই ধরনের খবরগুলো দেখাচ্ছিল। এবং বারবার যখন কোনো বিশেষ সংবাদ মাধ্যম এই যে খবরটা, এই খবরটা বলছিল সূত্র বলে, এই সূত্র করে যে গোটা দেশে যে বিভ্রান্তিটা ছড়ানোর যে চেষ্টা হয়েছে, সেই বিভ্রান্তিতে প্রথমে কেন্দ্র নিজের অবস্থান স্পষ্ট করেছে, এবং তারপরে মাদার টেরিজার আশীর্বাদ ধন্য যে সংগঠন এই মুহূর্তে প্রেমা এমসি, উনি নিজে সইও করেছেন, সুপিরিয়র জেনারেল হিসেবে উনি সই করেছেন। উনি নিজের লেটার হেড থেকে, আবারও বলছি, 54A এইচএসসি বোস রোড, এই যে ঠিকানা, এই ঠিকানা কলকাতা শহরে 54A এইচএসসি বোস রোড মানে আবেগেরও জায়গা। এবং এই আবেগের জায়গা যেখান থেকে একের পর এক নানা ঘটনা আমরা দেখেছি। এবং 5 সেপ্টেম্বর বহু মানুষকে জমায়েত হতে দেখি আমরা প্রতি বছর। সেই আবেগের জায়গাতে কোথাও গিয়ে হয়তো বিভ্রান্তি ছড়াচ্ছিল, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্র নিজের অবস্থান স্পষ্ট করেছে। এবং এখন যে কথাটা বলা হচ্ছে যে উই অ্যাপ্রিশিয়েট দ্য কনসার্ন অফ আওয়ার ওয়েল উইশার্স অ্যান্ড এক্সটেন্ড আওয়ার হার্টিয়েস্ট গ্রিটিংস ফর ক্রিসমাস অ্যান্ড দ্য নিউ ইয়ার। কিন্তু তারপরেই বলা হচ্ছে উই ওয়ান্ট টু ক্ল্যারিফাই দ্যাট FCRA রেজিস্ট্রেশন অফ মিশনারিজ অফ চ্যারিটি হ্যাজ নিদার সাসপেন্ডেড নর ক্যান্সেলড। বারবার যে কথাটা, যে দুটো শব্দ বলা হচ্ছিল, সাসপেন্ডেড এবং অ্যাকাউন্ট ক্যান্সেল, ফ্রিজ, সেইটা হয়নি। এইটা হয়নি। এতে রাজনীতি হয়তো থাকবে, আমরা বাঙালিরা সব কিছুতে রাজনীতি করি, কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি যে ছোট ছোট উপহারগুলো, যে ছোট ছোট জিনিসগুলো, তাতে ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলো তো ক্ল্যারিক্যাল জায়গা। ইউনিয়ন ক্যাবিনেট, ইউনিয়ন হোম মিনিস্ট্রি, যারা মিশনারিজ অফ চ্যারিটির অ্যাকাউন্টেন্ট আছেন তারা করবেন। কিন্তু আমরা বাঙালি হিসাবে, বাংলার সংবাদ মাধ্যম হিসাবে যে খবরটা সত্যি, যে খবরের অবস্থান স্পষ্ট, সেই খবরটা দেখাচ্ছি এবং নির্ভয়ে আমরা দেখাতে পাচ্ছি। এই আশাটা ডিসেম্বরের এই শীতের মধ্যে এই উষ্ণতাটা অন্তত আছে অনির্বাণ। নিশ্চিতভাবে আছে ময়ূক, এবং এটা কেউ ভাঙতে পারবে না, আমরা বাঙালিরা ভাঙতে দেব না। আমার এখানে আমরা যারা বসে আছি এখানে, কোহিনূর, অনির্বাণ, শিবাশিস, তুমি, নির্মাল্যবাবু, প্রভাতবাবু, আমার ধারণা রাজলক্ষ্মী আমার সঙ্গে একদম একমত হবে, এটাকে আমরা ভাঙতে পারি ময়ূক। ইহুদিন আউন্সের দোকান থেকে বড়দিনের কেক কিনে খাই, মনসুর চাচার দোকান থেকে আমাদের দুপুরে মাটনটা আসে, সেই সম্প্রীতির সুতোটা
সূত্র বলে ছিঁড়ে দেওয়া যাবে না। ছিঁড়তে গেলে সবার আগে রিপাবলিক বাংলা দাঁড়াবে। একটা ছোট বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। সাতাশে ডিসেম্বর সন্ধ্যাবেলা বসে আছি এবং এই মুহূর্তে খবর যেদিকে গড়িয়েছে তাতে করে আমি সরাসরি প্রথম কোহিনুরবাবু আপনার কাছেই আসি। বাঙালির সুতো সহজে ছেড়া যায় না। না না, নিশ্চিতভাবে বাঙালির সুতো সম্প্রীতির সুতো অত শিগগিরই ছেঁড়া যায় না। তার সব থেকে বড় উদাহরণ তো 2রা মে 2021 ছিল। তো সেটাতে আমি বলি, তবে এখানে মিশনারিজ অফ চ্যারিটির যে প্রথম স্টেটমেন্টটা ছিল এবং এখনের যে স্টেটমেন্ট, এই যে পরিবর্তন, এই পরিবর্তন মধ্যে আই স্মেল সাম র্যাট। কারণ কি এই এত হঠাৎ পরিবর্তন। ফার্দার 31শে অক্টোবর যে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়, সেই রেজিস্ট্রেশন ক্যান্সেল আজকে জানতে পারছে মিশনারিজ অফ চ্যারিটি। এই জায়গাটাও কিন্তু একটা ডিসপারেন্সি এখনও আছে। আই হোপ এটা খুব শিগগিরই মিটে যাবে। আই এম হোপিং দ্য বেস্ট যে এটার মধ্যে সত্যি কোনো রাজনৈতিক ভেন্ডেটা নেই, এটা আমি বিশ্বাস করতে ইচ্ছা হয়। এবং আমি চাই যে মিশনারিজ অফ চ্যারিটি যেভাবে ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বলুন, মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বলুন, যেগুলো করেছে সেগুলো করবে এবং রাজনৈতিক মতাদর্শকে বাদ দিয়ে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সেগুলোকে প্রমোট করবে, পাশে দাঁড়াবে এবং সমস্যায় পড়লে সেগুলোকে সাহায্য করবে। নিশ্চিতভাবে আমি অনির্বাণ বাবুর কাছে আসবো। অনির্বাণ বাবু, আইন দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এবার বোধহয় ওই আপনি যে কথাটা বলছিলেন, আইন মানবিকতা সব মিলেমিশে একাকার হয়ে গিয়ে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, বাঙালি স্পিরিট নিয়ে বোধহয় দাঁড়িয়ে আছি, সম্প্রীতির স্পিরিট নিয়ে। একদমই, এবং যার শেষ ভালো তার সব ভালো। এই অনুষ্ঠানের শেষের দিকে এসে আমরা যেটা জানতে পারলাম, আমি যেটা শুরুতেই বলেছিলাম যে কিছুটা কনফিউজ মনে হচ্ছিল নিজেকে, কিন্তু সত্যি সত্যি না, আপনাকে খুব দ্ব্যর্থহীন ভাষায় আমি বলে যাচ্ছি যে এই যে রিনিউয়াল যেটা, সেই রিনিউয়ালটাও কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। এটা টেকনিক্যালিটিস কিছু আছে। দেখুন, এটা পাড়ায় গজিওটা কোনো এনজিও নয়, এটা মিশনারিজ অফ চ্যারিটি। তারও কিন্তু একটা পিছনে একটা সলিড একটা অ্যাকাউন্টিং টিম আছে, তাদের মধ্যে অনেক প্রফেশনালস আছে। যে টেকনিক্যালিটিসগুলো আছে, সেই টেকনিক্যালিটিসগুলো হয়তো আগামী কয়েকদিনের মধ্যে সেটাকে কমপ্লাই করে দেওয়া হবে এবং যে এফসিআর এর লাইসেন্স, সেই লাইসেন্সটাও রিনিউ হবে। যেরকমভাবে মিশনারিজ অফ চ্যারিটিস ওই আমাদের নিপীড়িত মানুষদের পাশে দাঁড়িয়েছেন বা বিভিন্নভাবে সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করেছেন, সেই কাজগুলো আগামী দিনে আরও বেশি করে হবে এবং তার জন্য কিন্তু সারা ভারতবর্ষ নয়, সারা পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি তারা কিন্তু তাদের পিছনে থাকবেন। নিশ্চিতভাবে সেবায় এবং সম্প্রীতিতে যেন কোনো ছেদ না পড়ে। একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসবো, কারণ নির্মলাবাবু, প্রভাতবাবু এবং রাজলক্ষ্মীর কথা শুনে এখনো বাকি রয়েছে। আর সঙ্গে থাকবে ময়ূক, আমার সঙ্গে সিনিয়র এডিটর নিউজ রুম থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। আমি সরাসরি প্রভাতবাবুর কাছে আসবো। প্রভাত দত্ত, রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে রয়েছেন। প্রভাতবাবু, শুরুটা করেছিলাম একভাবে, শেষটা অন্যভাবে করতে পারছি, এটাই বোধহয় আজকের দিনে। আমি আবারও দিনটা স্মরণ করে দিই, 27শে ডিসেম্বর, বড়দিন আর নিউ ইয়ার্সের ছুটি চলছে কলকাতায়। আমরাও উদযাপন করছি। বোধহয় সব থেকে বড় খবর বোধহয় এটাই, বা ভালো খবর বোধহয় এটাই। 30 সেকেন্ডে প্লিজ। আমারও খুব ভালো লাগছে যে আজকে আমরা যখন শেষ করছি তখন আর সংকটের জায়গা নেই। আমার 3টে বিষয় শুধু সংক্ষেপে বলার আছে। আমি তোমার সঙ্গে পুরোপুরি একমত যে আমাদের দেশের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য হচ্ছে সম্প্রীতি, সেই ঐতিহ্য বাঁচবে। তার জন্য সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, গোটা সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্বিতীয় হচ্ছে অরাজনৈতিক বিষয়কে অকারণে অত্যন্ত দ্রুততার সঙ্গে রাজনীতিকরণ করা কি ভয়ঙ্কর ফল হতে পারে, এটা প্রমাণ পাওয়া গেল। তৃতীয় হচ্ছে রাষ্ট্র অমিত শক্তিধর, শক্তিমান বটে, কিন্তু রাষ্ট্রকে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অনেকবার ভাবতে হয় যদি সেই সিদ্ধান্ত মিশনারিজ অফ চ্যারিটির মতন প্রতিষ্ঠানের সম্পর্কে হয়। একেবারেই ধন্যবাদ প্রভাতবাবু। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু, তার কারণ হাওড়া পুরসভা নিয়ে জরুরি শুনানির জন্য আবেদন হলো। এবার সরাসরি বিট্টুর কাছ থেকে শুনে নেব ঠিক কি আবেদন এবং কেন। বিট্টু। হাওড়া পুরসভা নিয়ে রাতারাতি শুনানির আর্জি কলকাতা হাইকোর্টে। আগেই বিচারাধীন রয়েছে মামলা, কিন্তু সেই মামলারই দ্রুত শুনানির আর্জি এবার। আজই আমরা জানি রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে পুরো ভোটের দিনক্ষণ, কিন্তু কোনো নোটিফিকেশন করা যায়নি। এই আশা রেখে যে রাজ্যপাল হাওড়া পুরসভার বিলে সই করে দেবেন, দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি।
আমি এর পাশাপাশি নির্মল মুখোপাধ্যায় এবং রাজলক্ষ্মী বসুর কাছে যাব। রাজলক্ষ্মী, প্রথমে আপনার কাছে আসছি, 30 সেকেন্ডে বলবেন প্লিজ। দেখুন, আমি এখনো একই কথা বলছি। এখানে যেটা দিয়ে শুরু করেছিলাম, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক কোনো বিষয় এখানে জড়িত নয়, একেবারেই জড়িত নয়। এটা পুরোপুরি একটা আইনের জায়গা এবং সেটা পরিষ্কার হয়েও গিয়েছে। আর এটা হচ্ছে মিশনারি অফ চ্যারিটির মতো এত বড় একটা সংস্থা বলে আজকে আমরা এতটা চর্চা করছি। অবশ্যই তারা প্রচুর ভালো কাজ করে। তবে এর সাথে সাথে আবারও বলছি, যেহেতু এফসিআর এ অত্যন্ত এখন স্ট্রিক্ট এবং অনেকটা কঠোর হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বহু ক্ষেত্রে বহু লুফলস কিন্তু অন্য চার্চগুলোর ক্ষেত্রে ধরা পড়েছে। সেগুলো হয়তো ততটা চর্চিত হয়নি। যদি আমরা আলফা বাইবেল চার্চের ঘটনাটা ধরি, একেবারেই সময় শেষ। রাজলক্ষ্মী, আমি নির্মল বাবুর কাছে যাব। নির্মল বাবু, শেষ 30 সেকেন্ডে প্লিজ। সেই জায়গা থেকে সতর্কতাটা খুব দরকার। অনির্বাণ, আপনি হয়তো জানেন যে 5 সেপ্টেম্বর 1997টা এখানে কেউ চোখের সামনে দেখেছেন কিনা জানি না। আমি 5 সেপ্টেম্বর দেখেছি 1997। 7 দিন আমরা কেউ বাড়ি ফিরিনি এবং মাদার রিমেন্স মাদার এবং মাদার সুপিরিয়র ফ্রম সিস্টার নির্মলা, সে খবরও আমাকে লিখতে হয়েছিল। সুতরাং মিশনারিজ অফ চ্যারিটির যে ইম্পর্টেন্স, সেটা কলকাতার বুকে, সারা ভারতবর্ষের বুকে আমরা দেখেছি। প্যাপাসি যখন এসেছে, জুলিয়া রবার্টস এসেছে, সেগুলো মাথায় রেখে আমার পক্ষে কোনোভাবেই এর পেছনে কোনো খ্রিস্টান তোষণ কিংবা কোনো হিন্দুয়ানি আমার পক্ষে দেখা সম্ভব নয়। সাংবাদিক হিসেবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। একেবারেই। সুতরাং এই যে কথাগুলো যে বলা হয়, একটা জিনিস খুব আনক্লিয়ার লাগছে যে 30th অক্টোবর যদি শেষ হয়ে গিয়ে থাকে, আজকে সে 27 ডিসেম্বর এরা জানতে পারছে যে শেষ হয়েছে। এই জায়গাটা কিন্তু একটা নিশ্চিতভাবে মিশনারিজ অফ চ্যারিটি সেটা তো আরো ক্লিয়ার করবে। ধোঁয়াশা বোধহয় রয়ে গেল। আমি বলছি এখানে কোনো ধোঁয়াশার জায়গা নেই। তার কারণ এখানে একটা there is a slip between the cup and the lip. সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই কোনো ইন্টিমেশন পাঠিয়েছে, সেই ইন্টিমেশনটা আপনারা পান। আমার সময় একেবারে শেষ, ফলে আমাকে শেষ করতে হচ্ছে। অনির্বাণ দত্ত, কোহিনুর মজুমদার, রাজলক্ষ্মী বসু, নির্মল মুখার্জি এবং প্রভাত দত্তকে ধন্যবাদ আজকের এই বিতর্কে অংশ নেওয়ার জন্য। কিন্তু সব থেকে ভালো কথা বোধহয় এটাই যে এই বিতর্কের শেষ আমরা করতে পারছি সব রকমভাবে বিতর্কের অবসান করে। মিশনারিজ অফ চ্যারিটিজের তরফ থেকে যা জানানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে আর কোনো বিতর্ক এ নিয়ে নেই এবং নিশ্চিতভাবে তাদের সেবা কাজ আগের থেকে আরও ভালোভাবে, আরও সহযোগিতার সঙ্গে চলবে। এই আশা রেখে অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, চোখ রাখুন সোজাসুজি শোনেন।